বিবিসি বাংলা। এখন সন্ধ্যা 7:30। একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, সিলেটে 88.8, রংপুরে 88.8। আপনারা যেখানে আছেন, বিবিসি আপনার সাথেই আছে। বাংলাদেশে আবারও পুলিশি নির্যাতনে বন্দী মৃত্যুর অভিযোগ। বরিশালে আটকের পর 6 দিন ধরে লাপাত্তা এক যুবকের মৃত্যু। কোথায় নিয়ে গেছে সেটাও জানেনি, কারা কর্তৃপক্ষ যোগাযোগ করছে, কিন্তু পুলিশ আর ডিবি যারা নিয়ে গেছে তারা আর কত যোগাযোগ করেনি। মারধর অনেক পরিমাণ করছে, কারণ পায়খানার রাস্তা এবং প্রস্রাবের রাস্তা দিয়েও একদম অনবরত ব্লিডিং হচ্ছে। এটা তো মারধর ছাড়া হয়নি। নিহতের পারিবারিক এক বন্ধু। ভারত থেকে কোভিড ভ্যাকসিন আনতে তোড়জোড় শুরু বাংলাদেশে, কিন্তু কোটি কোটি মানুষকে ভ্যাকসিন দেয়া কতটা সহজ হবে, পরিকল্পনা কি? সাক্ষাৎকার শুনবেন। বাংলাদেশের দেশি পেঁয়াজ যখন বাজারে আসতে শুরু করেছে, তখনই বিনা শুল্কে ভারত থেকে আমদানি শুরু। বাজারের দাম নিয়ে উদ্বিগ্ন কৃষকরা। এসব নিয়ে শুরু হচ্ছে বিবিসি বাংলার আজকের প্রবাহ। রেডিও ছাড়াও অনুষ্ঠান আপনারা লাইভ শুনতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে www.bbcbangla.com। আজকের প্রবাহে আপনাদের স্বাগত জানাচ্ছি শাকিল আনোয়ার। বাংলাদেশের বরিশালে গোয়েন্দা পুলিশের নির্যাতনে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করছে তার পরিবার। 6 দিন আগে ওই যুবককে পুলিশ ধরে নিয়ে গেলেও কোথায় নেওয়া হয়েছে সে সম্পর্কে পরিবারকে আর কিছুই জানানো হয়নি। হাসপাতাল থেকে কারা কর্তৃপক্ষের ফোন পেয়ে তাকে গুরুতর আহত অবস্থায় পায় স্বজনরা। আজ সকালে তার মৃত্যু হয়েছে। তবে পুলিশ বলছে তাদের হেফাজতে নির্যাতনের কোনো ঘটনা ঘটেনি। পুলিশের নির্যাতনে সিলেটে এক যুবকের মৃত্যুর এক ঘটনা নিয়ে জনমনে তুমুল ক্ষোভের যে তৈরি হয়েছিল, তার 2 মাস না যেতেই পুলিশের বিরুদ্ধে আবার এরকম একটি অভিযোগ উঠল। ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন সংবাদদাতা সাইদুল ইসলাম। রেজাউল করিম রেজা কিছুদিন আগে আইন বিষয়ে পড়াশোনা শেষ করে বরিশালের আদালতে প্রশিক্ষণ নিচ্ছিলেন। গত মঙ্গলবার রাতে বাড়ির সামনে রাস্তা থেকে তাকে ধরে নিয়ে যায় বরিশালের গোয়েন্দা পুলিশ। এরপর কয়েকদিন কোনো খোঁজখবর না থাকার পর গতকাল কারা কর্তৃপক্ষের ফোন পেয়ে হাসপাতালে গুরুতর আহত অবস্থায় তাকে দেখতে পান স্বজনরা। আজ ভোরে তার মৃত্যু হয়েছে। পরিবারের একজন ঘনিষ্ঠ বন্ধু মাসুম বিল্লাহ বলছিলেন, পুলিশের নির্যাতনে গুরুতর রক্তক্ষরণই তার মৃত্যু হয়েছে বলে তারা মনে করেন। তারা নিজেরাই বানোয়াট একটা নাটক করে তাকে এখান থেকে নিয়ে চলে গেছে, এবং তাকে যে অফারটা দিয়েছিল যে আমাদের বছর শেষ বা শুরু হচ্ছে, আমাকে যদি 2 জন আসামি ধরে যেতে পারো তাহলে তোমাকে ছেড়ে দিব। অবশ্যই যে আমি কাকে ধরে দিব, আমার তো এরকম কোনো শত্রু নেই, আমি কাউকে ধরে দিতে পারবো না। ও এটা বলছে, পরে বলছে যে কিভাবে করতে হয় সেটা আমি জানি, তোমাকে আগে নিয়ে নেই, তারপর দেখাইতেছি কিভাবে বের করতে হয়। এই কথাটা উনি এখানে প্রকাশ্যই বলছিল। এরপর তো এরপর গাড়ি করে নিয়ে চলে গেছে। নিয়ে যাওয়ার পর আর কোনো যোগাযোগ করতে দেয়নি। কোথায় নিয়ে গেছে সেটাও জানেনি, কারা কর্তৃপক্ষ যোগাযোগ করছে, কিন্তু পুলিশ আর ডিবি যারা নিয়ে গেছে তারা আর কত যোগাযোগ করেনি। মানে তাকে যে কারাগারে পাঠানো হয়েছে, আদালতে নেওয়া হয়েছে, এগুলো কোনো কিছু আপনাদেরকে জানানো হয়নি? না, কোনো কিছুই নেই, কোনো কিছুই বলেনি, এটা জানানো হয়নি। যোগাযোগ করার চেষ্টা করলো, তাকে যোগাযোগ করতে দেয়নি। মারধর অনেক পরিমাণ করছে, কারণ পায়খানার রাস্তা এবং প্রস্রাবের রাস্তা দিয়েও একদম অনবরত ব্লিডিং হচ্ছে। এটা তো মারধর ছাড়া হয়নি। তার এই মৃত্যুর ঘটনায় বিক্ষোভ করেছে এলাকার মানুষজন। তবে পরিবারের এই অভিযোগ মানতে রাজি নয় বরিশালের পুলিশ। তারা বলছেন, এই ব্যক্তির বিরুদ্ধে এর আগেও মাদকের মামলার অভিযোগ ছিল এবং এবারও মাদকসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। মৃত্যুর ঘটনাও ঘটেছে তাকে গ্রেপ্তারের কয়েকদিন পরে কারাগারে। তবে কারাগারে আনার সময়ই তার শরীরে ক্ষত ছিল বলে জানিয়েছে কারাগারের কর্তৃপক্ষ। বরিশাল পুলিশের কমিশনার শাহাবুদ্দিন খান বলছেন, তারপরও অভিযোগ ওঠায় বিষয়টি তারা খতিয়ে দেখছেন। আমরা প্রাথমিক অনুসন্ধানে দেখলাম যে পুলিশের হাতে যতটুকু সময় ছিল করে যথারীতি কোর্টে প্রেরণ করা হয়েছে, সেখানেও এই ধরনের কোনো তথ্য নেই যে পুলিশ তাকে নির্যাতন করেছে এবং চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সেখানে আমরা জানতে পেরেছি প্রাথমিক ভাবে যে কার্ডিও রেসপিরেটরি ফেইলিওর, তার এরকম প্রাথমিক ভাবে জানতে পেরে পোস্টমর্টেম অন্য যে অনুসন্ধান প্রক্রিয়া আছে সেটার মাধ্যমে নির্ধারণ হবে। যাদের মারা যায় এরকম স্বজনরা হয়তো অনুমান করে বা নানাভাবে হয়তো অভিযোগগুলো আনে, সেখানেও সেভাবে হয়তো আনতে পারে। সেটাই হয়তো ওইভাবে জেলখানায় ছিল, সেখানে অসুস্থ হলে সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তারপরে যতটুকু আমরা শুনেছি
যেহেতু পরিবারের সদস্যরা কেউ কেউ বলেছে যে এরকম, আমরা সেই বিষয়গুলো অনুসন্ধান করে দেখবো, দেখে আইনানুগ যদি এরকম কোনো ব্যত্যয় থাকে আমরা অবশ্যই নিয়ে থাকি এবং এক্ষেত্রেও নিব। পুলিশের নির্যাতনের মৃত্যুর এই অভিযোগ উঠল এমন দিনে যেদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি বক্তব্যে জনগণের মৌলিক অধিকার, মানবাধিকার আর আইনের শাসনকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার জন্য পুলিশের প্রতি তাগিদ দিয়েছেন। কিন্তু পুলিশি হেফাজতে নির্যাতনের অভিযোগ কখনোই বাংলাদেশে বন্ধ হয়নি। গত অক্টোবরে সিলেটে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে, যে ঘটনায় পুলিশের কয়েক সদস্যকে গ্রেপ্তারও করা হয়েছে। পুলিশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ বারবার কেন ওঠে জিজ্ঞেস করেছিলাম মানবাধিকার কর্মী শিপা হাফিজার কাছে। এই ঘটনা সত্যিকার অর্থেই একটা শঙ্কার উদ্রেক করে, কেননা ডিবি পুলিশ কিংবা ডিবি পুলিশের নামে এসেছিল যেহেতু, কাজে এটাই তো আগেও ছিল, একই রকমেরই পুনরাবৃত্তি হচ্ছে যে পুলিশের ড্রেস পরে, ডিবির ড্রেস পরে এসে তুলে নিয়ে যায় নাম করে ডিবি পুলিশ, এবং সে থানায়ও গেছে এবং তাকে এখন হসপিটালে এবং সে অসুস্থ। এটা তো আসলে খুবই একটা আশঙ্কার উদ্রেক করছে। যদিও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত হয়েছে বিনা বিচারে হত্যাকাণ্ড আসলে একটি জঘন্য অপরাধ, তাহলে কেন সেটার পুনরাবৃত্তি হচ্ছে? আমরা মনে করি এটা অবশ্যই খুবই ভালো করে খতিয়ে দেখা উচিত রাষ্ট্রকে, এবং এর জন্য জবাবদিহিতা করা উচিত। নির্যাতনের অভিযোগ তদন্ত করে দেখতে 3 সদস্যের একটি কমিটি গঠন করেছে বরিশালের মেট্রোপলিটন পুলিশ। আর পরিবারের সদস্যরা বলছেন, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর তারা বিচারের জন্য পরবর্তী পদক্ষেপ নেবেন। সাইদুল ইসলাম। ভারতে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকার আবিষ্কৃত কোভিড ভ্যাকসিনটি অনুমোদন পাওয়ার পর তোড়জোড় শুরু হয়েছে বাংলাদেশে। ভারতের ভ্যাকসিন প্রস্তুতকারী সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে এই টিকা কেনার জন্য অগ্রিম মূল্য হিসেবে আজ 600 কোটি টাকা ব্যাংকে জমা দেওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর। চুক্তি অনুযায়ী সেরাম প্রতি মাসে বাংলাদেশকে 5 মিলিয়ন বা 50 লাখ ডোজ টিকা বেচবে। কোভিড টিকা শুরুর জন্য বাংলাদেশ কতটা প্রস্তুত, কতটা সক্ষমতা বাংলাদেশের রয়েছে এবং সম্ভাব্য কি কি চ্যালেঞ্জ দেশটিকে সামলাতে হতে পারে, এসব জানতে কথা বলেছিলাম দেশের শীর্ষ ভাইরোলজিস্ট এবং কোভিড বিষয়ে সরকারি পরামর্শক কমিটির অন্যতম সদস্য অধ্যাপক নজরুল ইসলামের সাথে। বাংলাদেশের পলিসিগত দিকে প্রস্তুত। আমরা অ্যাডভাইস করেছি যারা প্রায়োরিটি পিপল অর্থাৎ ডক্টর এবং অন্যান্য হসপিটালের স্টাফ পেশেন্ট ম্যানেজমেন্ট করছে তাদেরকে আমরা টপ প্রায়োরিটি দিয়েছি। তারপরেই কতগুলো গ্রুপ যেরকম ল এনফোর্সিং অথরিটি, মিডিয়া পার্সোনাল যারা এই পেশেন্ট বা এদেরকে ইন্টারভিউ করে বা তাদেরকে ম্যানেজ করে রাস্তাঘাটে এইসব। তারপরে আমরা বলেছি 60 ইয়ার্স এন্ড অ্যাবভ, 60 থেকে উপরে, এটার প্রায়োরিটি। আপনারা কি ধারণা করছেন মানে কবে নাগাদ শুরু হয়ে কতদিন লাগতে পারে বাংলাদেশে এই পুরো ভ্যাকসিনেশন প্রোগ্রামে? এটা অনুমান করা বেশ কঠিন। ইন্ডিয়া ওরাতে অ্যাপ্রুভ করেছে অ্যাস্ট্রাজেনিকা এবং তাতে আমাদের অথরিটি ভাবছে যে এই মাসের মধ্যেই আমরা ভ্যাকসিনটা পাবো। 5 মিলিয়ন ডোজ প্রত্যেক মাসে। আমাদের পপুলেশন যেরকম সেই হিসাবে খুব কমই আসছে, কিন্তু আমাদের যে ভ্যাকসিনেশন যে কম্পোনেন্ট অফ আওয়ার হেলথ অ্যাডমিনিস্ট্রেশন ইপিআই, তারা একটু বেশি এফিশিয়েন্ট এবং কোল্ড চেইন মেনটেন করা অ্যাস্ট্রাজেনিকার জন্য আমাদের দেশে সুইটেবল আর কি। আমরা এরকম ভ্যাকসিন আগেও হ্যান্ডেল করেছি, সেদিক দিয়ে অসুবিধা হবে না। তবে আমাদের এখানে মাঝে মাঝে হয় কি, ইনফ্রাস্ট্রাকচার খুবই ভালো কিন্তু অনেক সময় ইনঅ্যাডিকুয়েট ম্যানেজমেন্টের আমরা কথা করি। মানুষের এখন একটা ডিমান্ড করছে যে প্রাইভেট সেক্টরে এই ভ্যাকসিন দেওয়ার জন্য। প্রাইভেট সেক্টরে আলাদা হয়তো নিজেরাই ইম্পোর্ট করবে, কিন্তু সেখানে কিছু চ্যালেঞ্জ থাকতে পারে। এটা তো হোল পপুলেশন মধ্যে প্রায় হচ্ছে, সুতরাং গভর্নমেন্ট সেক্টরে একাই অ্যাডিকুয়েট মনে হয় নয়। সেই জন্য কিছু কিছু যারা খুব রিলায়েবল প্রাইভেট সেক্টর আছে তাদেরকে দেওয়ার কথা চিন্তা করা হচ্ছে, কিন্তু দে নিড প্রপার সুপারভিশন, স্ট্রিক্ট সুপারভিশন, তা না হলে আমাদের একটু অসুবিধা হতে পারে। আমাদের দেশের অনেক সেই সুপারভিশনটা কে করবে? ধরুন বাংলাদেশের যে স্বাস্থ্য ব্যবস্থা তাতে অনেকটাই প্রাইভেট সেক্টরের হাতে, এমনকি গরিব মানুষজনও এখন মানে প্রাইভেট সেক্টরের হাসপাতালগুলোতে যান। এখন প্রাইভেট সেক্টরকে যদি দেওয়া হয় তাহলে বহু মানুষ ঝামেলা এড়ানোর জন্য হয়তো সেখানে যে হাজির হবেন, সেই সুপারভিশনটা কে করবে?
সেই সুপারভিশনটা একটা বিরাট চ্যালেঞ্জ। আমাদের এমনি যে প্রাইভেট সেক্টরে যে হেলথ সিস্টেমটা আছে সেটা কি সুপারভাইজ করতে পারে না আমাদের গভর্নমেন্ট মেশিনারি। এখন এটা যদি নতুন একটা কর্মকাণ্ড শুরু হয় সেটা যে কিভাবে করবে, সুপারভিশন যদি না হয় তাহলে এটা ডিপেন্ড করবে তাদের রিলায়েবিলিটির উপর। আমরা যতদূর জানি যে এই সমস্ত উন্নত দেশেও এই ভ্যাকসিনেশন প্রোগ্রামটা সরকারই নিয়ন্ত্রণ করছে আর কি। আপনাদের পরামর্শ কি হবে সরকারের জন্য? কমিটির থেকে আমরা প্রাইভেট সেক্টরে দেওয়ার কোনো পরামর্শ দেই নাই, কিন্তু আলোচনা উঠছে যে টপ পলিসি মেকাররাও অনেক সময় কথা বলছে যে প্রাইভেট সেক্টরকে কিছু দিতে হবে, কারণ অনেকে গভর্নমেন্ট সেক্টরে এখানে এই ফ্যাসিলিটিস অ্যাভেল করতে ইন্টারেস্টেড হবে না, ভিড় হবে, অনেক লাইন হবে বা এই ধরনের জন্য। প্রফেসর ইসলাম, বাংলাদেশের এখন যে জনসংখ্যা এবং যে ওষুধ টিকাটা আনতে হবে সেটা বাইরে থেকে আনতে হবে, ভারত থেকে আনতে হবে, ভারতের নিজস্ব যে ডিম্যান্ড, সারা পৃথিবীর যে এখন চাহিদা, তাতে করে বাংলাদেশের জন্য এই টিকা কর্মসূচি কতটা বড় টাস্ক হবে, কতটা চ্যালেঞ্জ হবে বলে আপনার মনে হয়? এই পপুলেশনটাই একটা বিরাট প্রবলেম চ্যালেঞ্জ আছে। এখন আমরা আপনি যে প্রশ্নটা করেছেন একটা উত্তর দেওয়া কিন্তু বেশ কঠিন, যে আমরা কতদূর সাকসেসফুল হব আমাদের মিশনে। একটা 1 মাস হয়তো গেল, তারপরে হয়তো খানিকটা আমাদের আইডিয়া হবে যে কি হচ্ছে, কি হওয়া উচিত। কন্টিনিউয়াস সুপারভিশনের মাধ্যমেই এগুলো সব করতে হবে এবং সঙ্গে সঙ্গে প্রবলেম শুটিং এবং ইমপ্রুভমেন্ট সবগুলো করতে হবে। এই ধরনের আমার মনে হয় না যে একেবারে স্মুথলি এটা চলবে। অধ্যাপক নজরুল ইসলাম, তিনি সরকারি কোভিড বিষয়ে সরকারি পরামর্শক কমিটির অন্যতম সদস্য। বাংলাদেশে দেশি পেঁয়াজ যখন বাজারে আসতে শুরু করেছে তখন বিনা শুল্কে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। এ নিয়ে কৃষকরা উদ্বিগ্ন, কারণ তারা ভাবছে বাজারে যে দাম তারা এখন পাবেন তাতে উৎপাদন খরচও উঠবে না। এ নিয়ে বিস্তারিত শুনবেন কিছুক্ষণ পর। তার আগে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ পুলক গুপ্তের কাছে। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস সতর্ক করে দিয়েছে যে স্থানীয়ভাবে তৈরি একটি করোনা ভাইরাসের টিকা সরকার তাড়াহুড়ো করে অনুমোদন করার সিদ্ধান্ত নিয়েছে এবং তা বিপজ্জনক হতে পারে। কংগ্রেসের নেতা আনন্দ শর্মা বলেছেন, কোভ্যাক্সিন নামে ওই টিকার নিরাপত্তা এবং কার্যকারিতা সংক্রান্ত উপাত্ত তৃতীয় পর্যায়ের ট্রায়ালের মাধ্যমে পুরোপুরি পর্যালোচনা করে দেখা হয়নি, যদিও তা তার মতে বাধ্যতামূলক ছিল। এর আগে ভারতের ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ঘোষণা করে যে ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন এবং অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকা এই দুটি নিরাপদ এবং তা অবিলম্বে ব্যবহার করা যাবে। চীনা ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান সিনোফার্মের তৈরি করা একটি করোনা ভাইরাস ভ্যাকসিন অনুমোদন করেছে মিশর। মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানাচ্ছে এ মাসেই আরও পরের দিকে এই টিকা দেয়া শুরু হবে এবং প্রথম এই টিকা পাবেন স্বাস্থ্যকর্মীরা। মিশরের কর্মকর্তারা আরও বলছেন তারা এ মাসেই অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকাটি পাবেন এবং ফাইজারের টিকা পাবার জন্যও আলোচনা চলছে। মিশরে এ পর্যন্ত 1,48,000 করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে প্রায় 8,000 লোকের। ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন সতর্ক করে দিয়েছেন যে ইংল্যান্ডের বহু অংশে করোনা ভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় আরও কঠোর বিধিনিষেধ বলবৎ করা হতে পারে। তিনি বলেন যে পরিস্থিতি কঠিন হয়ে পড়ছে, তবে এর ফলে পঞ্চম স্তরের বিধিনিষেধ আরোপিত হতে পারে কিনা তা তিনি স্পষ্ট করেননি। বিবিসিকে তিনি বলেন যে সোমবার থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 5 লক্ষ টিকা দেবার জন্য তৈরি রয়েছে এবং আগামী 3 মাসে কোটি কোটি লোককে টিকা দেয়া হবে। মার্কিন যুক্তরাষ্ট্রে একদল রিপাবলিকান সেনেটর গত নির্বাচনে জো বাইডেনের বিজয়ের ব্যাপারে আপত্তি তোলার যে পরিকল্পনা করেছেন তাকে স্বাগত জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, যদিও ওই নির্বাচনে জালিয়াতির কোনো প্রমাণ মেলেনি। মিস্টার পেন্স বুধবার সেনেটের এমন একটি অধিবেশনে সভাপতিত্ব করবেন যেখানে ইলেকটোরাল কলেজের ফলাফল প্রত্যয়ন করা হবে। গত নভেম্বরের ওই নির্বাচনে জো বাইডেন বড় ব্যবধানে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিজয়ী হন। ফলাফল চ্যালেঞ্জের জন্য 11 জন সেনেটরের এই উদ্যোগ রিপাবলিকান পার্টিতে বিভক্তি সৃষ্টি করেছে, যদিও এতে কোনো কাজ হবে না বলে অনেকেই মত প্রকাশ করেছেন। পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে সন্দেহভাজন জঙ্গিদের হাতে 11 জন খনি শ্রমিক নিহত হয়েছে। পুলিশ বলছে মাখ নামের একটি শহরের কাছে কাজে যাবার পথে ওই শ্রমিকদের অপহরণ করে হত্যা করা হয়। কয়েকজন শ্রমিক পালিয়ে আসতে সক্ষম হয়েছে, তবে তারাও গুলিবিদ্ধ হয়েছে। এখনও কেউ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি। জানা গেছে নিহত শ্রমিকদের সিংহভাগই শিয়া হাজারা সম্প্রদায়ের।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন এই হত্যাকাণ্ড একটি অমানবিক সন্ত্রাস। ইরানি জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার প্রথম বার্ষিকীতে ইরাকের রাজধানী বাগদাদে হাজার হাজার মানুষ জড়ো হচ্ছে। গত বছর এই দিনে বাগদাদ বিমানবন্দরের কাছে মার্কিন ড্রোন হামলায় মিস্টার সোলাইমানি এবং আরও 9 জন নিহত হন। ইরান সমর্থিত মিলিশিয়ারা বাগদাদে আজকের এই সমাবেশের আয়োজন করেছে। ইরান, সিরিয়া এবং লেবাননেও প্রয়াত কাসেম সোলাইমানির স্মরণে অনুষ্ঠান হচ্ছে। পুলক গুপ্ত, আপনারা শুনছেন বিবিসি বাংলার সন্ধ্যাবেলার অধিবেশন প্রবাহ। এবারে খেলার খবর। খেলার খবর পড়ছি রায়হান মাসুদ। আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে মাঠে নামার জন্য বাংলাদেশে ফিরেছেন সাকিব আল হাসান। সকালে সাংবাদিকদের মুখোমুখি হন এই ক্রিকেটার। সেখানে তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো খেলার প্রত্যয় ব্যক্ত করেন। সাথে তৃতীয়বারের মতো বাবা হওয়ার বিষয়ে সাংবাদিকদের বলেন, এটা নতুন কিছু নয়, এর আগেও 2 বার বাবা হওয়ার অভিজ্ঞতা আছে তার। তবে তৃতীয়বারের মতো বাবা হওয়া নিয়েও একই রকম রোমাঞ্চ অনুভব করছেন বলে জানিয়েছেন সাকিব আল হাসান। চাপ না, অবশ্যই একটা এক্সপেকটেশন তো থাকে, আমার নিজেরও আছে, সবারই আছে। তো সেই হিসাবে অবশ্যই ট্রাই করব যেন আগের জায়গাতেই থাকতে পারি। বাট সবই বোঝা যাবে যখন আসলে খেলাটা শুরু হবে। অবশ্যই ইজি হবে না আমার জন্য, বাট আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। নতুন কিছু না, থার্ড টাইম অবশ্যই আবার এক্সাইটেড আমি। দেখা যাক, আমি চাই আল্লাহর রহমতে সবার দোয়াতে ইনশাল্লাহ সুস্থ সবলভাবে যেন নতুন মানে পৃথিবীতে আসতে পারে বাচ্চা, এবং সুস্থ সবলভাবে যেন মা এবং বাচ্চা দুজনই থাকতে পারে। এর আগে 1 জানুয়ারি নতুন বছরের শুভেচ্ছা জানান সাকিব সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে তিনি লেখেন, নতুন বছর নতুন সংযোজন। সেই ফেসবুক পোস্ট নিয়ে গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা হয়। ওদিকে বাবর আজমকে ছাড়াই দ্বিতীয় টেস্টে পাকিস্তান খেলতে নেমেছে। ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাঠে নামার কথা ছিল পাকিস্তানের এই নিয়মিত অধিনায়কের, কিন্তু শুক্রবার একটি পূর্ণাঙ্গ সেশন অনুশীলন করার পর তার বুড়ো আঙ্গুলের পুরনো চোটটি টের পান আবারও। এ ম্যাচে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করেন মোহাম্মদ রেজওয়ান। ক্রাইস্টচার্চে প্রথম দিন পুরোটাই ব্যাট করেছে পাকিস্তান। 84 ওভারের মতো খেলা হয়েছে আজ। 297 রানে থেমেছে পাকিস্তানের প্রথম ইনিংস। আজহার আলীর ব্যাট থেকে পাকিস্তানের সর্বোচ্চ রানটি এসেছে 93। নিউজিল্যান্ডের হয়ে 5টি উইকেট নিয়েছেন জেমিসন। ওদিকে কোভিড প্রোটোকল মেনে শ্রীলঙ্কায় পৌঁছেছে ইংল্যান্ডের ক্রিকেট দল। এর আগে শ্রীলঙ্কা সফর নিয়ে একটি ধোঁয়াশা তৈরি হয়। বেশ কয়েকটি দেশের সাথে ইংল্যান্ডের ফ্লাইট বাতিল হয়ে যাওয়ার পর একটি চার্টার ফ্লাইটে করে তারা শ্রীলঙ্কা গিয়ে ক্রিকেট সিরিজ খেলার জন্য উপস্থিত হয়েছে। ওদিকে মেলবোর্নে রেস্টুরেন্টে খেতে গিয়ে বিপাকে পড়েছে ভারতীয় ক্রিকেট দলের একটা অংশ। টুইটারে প্রকাশ হওয়া একটি ভিডিওতে দেখা গেছে রোহিত শর্মা, ঋষভ পান্ত, শুভমান গিল এবং নবদীপ সাইনি মেলবোর্নে একটি ইনডোর রেস্টুরেন্টে খেতে যান। এখন এটা নিয়ে চলছে বিতর্ক। তবে কোভিড প্রোটোকল ভাঙা হয়েছে কি হয়নি সে নিয়ে কোনো সুনির্দিষ্ট মন্তব্য করেনি 2 দেশের ক্রিকেট বোর্ড। এখন পর্যন্ত তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে এবং ট্রেনিংয়েও তারা আলাদাভাবে যুক্ত হচ্ছেন। 7 জানুয়ারি সিডনিতে অস্ট্রেলিয়া ও ইন্ডিয়ার মধ্যকার তৃতীয় টেস্টটি শুরু হবে। আজ রাতে রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে বড় ম্যাচ। চেলসি ও ম্যানচেস্টার সিটি মুখোমুখি হবে বাংলাদেশ সময় রাত 10:30টায়। পেপ গার্দিওলা পাচ্ছেন না নিজেদের স্কোয়াডের 5 জন ফুটবলারকে যারা কোভিড পজিটিভ, যাদের মধ্যে আছেন কাইল ওয়াকার, গ্যাব্রিয়েল হেসুসের মতো ফুটবলাররা। তবে হোম টিম চেলসির জন্য আছে সুখবর। হাকিম জিয়াখ এই ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরি থেকে মাঠে ফিরছেন। এছাড়া নিউক্যাসল ইউনাইটেড ও লেস্টার সিটি মুখোমুখি হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। নিজ নিজ লিগে আজ রাতে মাঠে নামবে ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। লা লিগায় ওয়েস্কার মুখোমুখি হচ্ছে মেসির দল বার্সেলোনা। ওদিকে সিরিয়াতে ইউভেন্টাসের প্রতিপক্ষ উদিনেস। এছাড়া লা লিগায় অ্যাথলেটিকো মাদ্রিদ আলাভেসের বিপক্ষে মাঠে নামবে আজ রাতে। বাংলাদেশে উৎপাদিত পেঁয়াজ যখন বাজারে আসতে শুরু করেছে তখনও বিনা শুল্কে অব্যাহত আমদানি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছেন চাষিরা। তারা বলছেন যে পেঁয়াজের অবাধ আমদানি চলতে থাকলে যে দাম তারা পাবেন তাতে উৎপাদন খরচও উঠবে না। সেপ্টেম্বর মাসে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করার পর বাংলাদেশের দাম প্রচণ্ড বেড়ে গেলে সরকার আমদানি শুল্ক প্রত্যাহার করেছিল, যে সিদ্ধান্ত এখনও কার্যকর রয়েছে। ভারত পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার পর শনিবার থেকে কোনো শুল্ক ছাড়াই বাংলাদেশে আমদানি শুরু হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মুন্নি আক্তার।
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার তালুকপাড়া গ্রামের কৃষক লতিফ মোল্লা এবছর 3.5 একর জমিতে পেঁয়াজের চাষ করেছেন তিনি। এরই মধ্যে উঠতে শুরু করেছে মুড়ি কাঁচা নামের পেঁয়াজ। তবে লতিফ মোল্লা বলছেন, এবছর পেঁয়াজের লাভের মুখ দেখার কোনো সম্ভাবনা নেই, কারণ পেঁয়াজ চাষে যে খরচ পড়েছে তার চেয়ে অনেক কম দামে বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে। সরকার যাতে বাইরে থেকে এই মুহূর্তে পেঁয়াজ আমদানি না করে সেই দাবি জানিয়েছেন লতিফ মোল্লা। 3.5 একর পেঁয়াজ লাগাইছি, এখন পেঁয়াজ আবার ডবল পানি দিচ্ছি আর এই খরচ, জমির খরচ, জোনের খরচ, একটা জোনের দাম 700 টাকা। তাতে আমাদের সার মার দিয়ে দেখা যাচ্ছে যে প্রতি পাহিতি আমাদের পেঁয়াজ পড়বে হলো আপনার 1500 টাকা থেকে 2000 টাকা খরচ আসবে মন। কিন্তু এই যে কাঠ পেঁয়াজ লাগাইছিলাম যেটা যে মোট কাটা কয়, এটা তো এখন 1000 টাকা মন, বুঝছেন? এটা তো প্রচুর লস। যদি বাইরের মাল না আসে, এই যখন আমাদের এই আবাদগুলো ওঠে, তাহলে আমরা সবাই বাঁচতে পারি। কিন্তু বাইরের মাল তো সরকার আমদানি করে, এই জন্যই তো আমরা লস খাচ্ছি, বুঝছেন? 2 বিঘা জমিতে লাল তীর আর মুড়িকাটা পেঁয়াজের চাষ করেছেন ফরিদপুর সদর উপজেলার আরুয়াডাঙ্গি গ্রামের কৃষক সোহরাব হোসেন। তিনি বলেন, প্রতিমন পেঁয়াজ উৎপাদন করতে 1500 থেকে 1600 টাকার মতো খরচ হয়েছে তার। আর বাজারে এই পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে। মার্চে যখন পেঁয়াজের ভরা মৌসুম শুরু হবে তখন পেঁয়াজের দাম মারাত্মকভাবে পড়ে যাবে, বলছিলেন পেঁয়াজ চাষি সোহরাব হোসেন। এখন ইন্ডিয়ান পেঁয়াজ আসার খাতিরে আমাদের বাজারে দেখা যাচ্ছে যে 800 টাকা মন পেঁয়াজ, এই মুড়ি কাটা দাম খুব কম। 1,500 থেকে 2,000 টাকা মন যদি না হয় তাহলে কৃষকের কোনো লাভই হবে না। একটা লেবার দাম 600 টাকা, সারের দাম বেশি, কীটনাশক ওষুধের দাম বেশি, ডিজেলের দাম বেশি। মিনিমাম 1500 থেকে 1600 টাকা এক মন পেঁয়াজ উৎপাদন করতে। এখন যদি পেঁয়াজের দাম এরকম থাকে, আর যখন বছরের সময় যখন পেঁয়াজটা উঠবে, তখন তো আমার মনে হয় 300 টাকা পেঁয়াজ নেবে না। এদিকে রাজধানী ঢাকার স্থানীয় বাজারে খোঁজ নিয়ে জানা যায়, ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে 2 দিন আগে থেকেই দেশি পেঁয়াজের দাম কেজিতে প্রায় 10 টাকা করে কমতে শুরু করে 25 টাকায় নেমেছিল। তবে পেঁয়াজ এখনও ঢাকা এসে না পৌঁছানোয় প্রতি কেজিতে দাম কিছুটা বেড়ে আবার 32 টাকায় দাঁড়িয়েছে। কারণ বাজারের পেঁয়াজ ব্যবসায়ী সেলিম মল্লিক জানান, বুধবার থেকে বাজারে ভারতীয় পেঁয়াজ আসলে দেশি পেঁয়াজের দাম আবার কমে যাবে। ভারত পেঁয়াজ দেবে এই কথা শুনে দেশি পেঁয়াজরা প্রচুর পেঁয়াজের আমদানি হয়েছিল। জানি যে ভারত পেঁয়াজ আসলে তো দেশি পেঁয়াজের দাম অনেক কমে যাবে, ওই জন্য দেশি পেঁয়াজের দাম ফট করে 10 টাকা 15 টাকা কমে গেছিল। আবার এই যে 2 দিন পেঁয়াজ আসছে, ভারতের পেঁয়াজ আসছে, আবারও 2 দিন আগে এই যে দাম বেড়ে গেল 7 টাকা 8 টাকা বেড়ে গেল কালকে থেকে। দেশি পেঁয়াজের দাম কমে যাবে, ভারতের পেঁয়াজ ঢুকলে দেশি পেঁয়াজের দাম কমে যাবে। গত সেপ্টেম্বরে ভারত বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করার ঘোষণা দিলে বাজার স্থিতিশীল রাখতে পেঁয়াজ আমদানি করতে পণ্যটির উপর যে 5% শুল্ক ছিল সেটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই 5% শুল্ক এখন আবার আরোপ করা হবে কিনা এ নিয়ে আলোচনা চলছে সরকারের বাণিজ্য এবং কৃষি মন্ত্রণালয়ের মধ্যে। তবে এর আগে দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি আভাস দিয়েছেন যে পেঁয়াজ আমদানিতে 5% শুল্ক আরোপের বিষয়টি চিন্তা করা হচ্ছে। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন সেটি যাতে কৃষক বা উৎপাদকের পক্ষেই যায় সেই বিষয়টি মাথায় রাখা হবে। সবাই মিলে আলোচনা করে একটা সেটেল করবে। আমার যেটা সাজেশন ওনাদের প্রতি এবং আপনাদেরও জানাতে চাই যে ভারতের পেঁয়াজ আমরা নেব কি নেব না, কী পরিমাণ ডিউটি করব, সব কিছুই যেন তারা আমাদের দেশের গ্রোয়ারদের কথা বিবেচনা করে এবং ভোক্তাদের কথা বিবেচনা করে যেন একটা অবস্থান সৃষ্টি করে। কোনো অবস্থাতেই আমাদের ক্রোয়াররা যেন ক্ষতিগ্রস্ত না হয়, কেননা তাদেরকে যদি আমরা সাপোর্ট না দিই সামনের দিনগুলো আমাদের আরও খারাপ অবস্থা হবে। বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, ভারত থেকে 39 টাকা কেজি দরে পেঁয়াজ আসছে, যা খুচরা বাজারে 50 থেকে 55 টাকায় বিক্রি হবে। মুন্নি আক্তার। আপনারা বিবিসি বাংলা শুনছেন ঢাকায়, কুমিল্লায়, সিলেটে। আপনারা যেখানে আছেন বিবিসি বাংলা আপনার সাথেই আছে। বাংলাদেশে ফেসবুকে আজ মানুষজন কি নিয়ে বেশি কথা বলছেন, বিতর্ক করছেন। চলুন শোনা যাক আফরোজা নীলার কাছে। ধন্যবাদ শাকিল। সোশ্যাল মিডিয়ায় আজ বেশ কয়েকটি বিষয় ট্রেন্ড করছে, সেগুলো জানিয়ে দিতে সহকর্মী রায়হান মাসুদকে নিয়ে হাজির হয়েছে আমি আফরোজা নীলা। পেঁয়াজ আমদানির বিষয়টি আজ বেশ ট্রেন্ডিং। বিশেষ করে এই পণ্যটি আমদানি নিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি আজ এক সংবাদ সম্মেলনে যেসব বক্তব্য দিয়েছেন সেগুলোই বিভিন্ন শিরোনামে এসেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে, আর সেসব নিয়েই নিজেদের প্রতিক্রিয়া জানাচ্ছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। ঠিক বলেছেন নীলা, পেঁয়াজ আমদানির ফলে বাংলাদেশের কৃষকরা যেন ক্ষতির মুখে না পড়ে সেই বিষয়টি নিয়েই
অনেকে আলোচনা করছেন। যেমন মোহাম্মদ শহীদ লিখেছেন, আমদানিটা আরও 3 মাস পরে আনলে আমাদের লাভ যেমন হতো, আমাদের কৃষকদেরও লাভ হতো। আরমান রহমান লিখেছেন, 39 টাকার দরে পেঁয়াজ কেনা হচ্ছে, কিছুদিন পর দেশি পেঁয়াজ বাজারে আসলে দাম অনেক কমে যাবে, তখন 39 টাকা দরের পেঁয়াজও কম দরে বিক্রি করতে হবে। এই ভর্তুকি কে দিবে? জনগণ। হামিদুর ইসলাম লিখেছেন, আরে ভারতের পেঁয়াজ নিয়ে আসতে হবে কেন, দেশের পেঁয়াজ যদি পরিমাণ মতো থাকে। শামীম মোরালের মন্তব্য, ভরা মৌসুমে পেঁয়াজ আমদানি করে দেশের কৃষকদের ক্ষতি করবেন না, কৃষিতে নজর দিন, কৃষক বাঁচান, কৃষক ভালো থাকলে ভালো থাকবে দেশ। আর মোহাম্মদ খায়রুল আলম লিখেছেন, আমরা 200 টাকা কেজি খাইলেও দুঃখ ছিল না যদি টাকাটা আমাদের দেশের কৃষক পায়। এই মুহূর্তে আমদানির প্রয়োজনীয়তা অনুভব করছি না। হারুনুর রশিদ লিখেছেন, অগাস্ট সেপ্টেম্বর মাস আসলে তারা আবারও পেঁয়াজ রফতানি বন্ধ করে দিতে পারে, তার চেয়ে আমদানি না করাই ভালো। রিফাত চৌধুরী লিখেছেন, দেশের পেঁয়াজ অনেক আছে, এখন ভারতের পেঁয়াজ দরকার নেই, দেশের টাকা দেশেই থাক, এই টাকা দিয়ে দেশের উন্নয়ন হবে। এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার একটি ইলেকট্রনিক্সের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আজ, এটিও আছে আজকের আলোচনায়। এই অনুষ্ঠান শুরুর আগ পর্যন্ত হতাহতের কোনো খবর জানা যায়নি, আর আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করছিল ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট। এই ঘটনার ভিডিও আর ছবি কিন্তু সোশ্যাল মিডিয়ায় অনেকে শেয়ার করছেন। খবরটি নিয়ে তামান্না আক্তার রিমি লিখেছেন, বছরের শুরুতেই এত খারাপ খবর, সারা বছর কেমন যাবে কে জানে। অনেকটা একই ধরনের মন্তব্য লিখেছেন সাজিদুল ইসলাম সাজিদ। তিনি লিখেছেন, বছরটা শুরু হলো অগ্নিকাণ্ড দিয়ে। নারায়ণ ধর লিখেছেন, খুবই দুঃখজনক একটি ঘটনা, তাড়াতাড়ি যেন আগুন নিয়ন্ত্রণে আসে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জ উপজেলায় শেয়ালের আক্রমণে 22 জন আহত হবার খবরটিও ট্রেন্ড করছে। প্রত্যক্ষদর্শী রিপন আহমেদ বিবিসি বাংলাকে জানিয়েছেন যে শনিবার সন্ধ্যায় হঠাৎ করে 2টি শেয়াল লোকালয়ে ঢুকে পড়ে এবং ঘরের ভেতরে ঢুকে নারী ও শিশুকে আক্রমণ করতে থাকে, ফলে 22 জন আহত হয়ে যায়। আতঙ্কে একটি শিয়ালকে পিটিয়ে মেরে ফেলার ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। খবরটি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। মাসুম বিল্লাহ বলছেন, খাদ্য এবং নিরাপদ আশ্রয়স্থলের অভাবের কারণে। নয়ন হোসেন বলছেন, কারণ এখন শেয়ালের চেয়ে মানুষ অনেক বেশি চতুর হয়ে গেছে, যা শেয়াল পশু হয়েও নিতে পারছে না। মাহমুদ মামুনের মন্তব্য, আগে তো 2-1টা শিয়ালের ডাক শুনতাম, প্রায় 1 যুগেরও বেশি সময় ধরে শিয়ালের কোনো ডাকই শুনতে পাইনি। সোহেল জুনিয়র নামে একজন লিখেছেন, পৃথিবীর অন্যতম আজীব ঘটনা। সুলতান শাহ আলমের মন্তব্য, শিয়াল এখন ঐক্যবদ্ধ, ওদের কাছ থেকে মানুষের অনেক কিছু শেখার আছে। মোহাম্মদ ওমর ফারুক লিখেছেন, হয়তো করোনার ভয়ে হাঁস মুরগি বাড়ি ছেড়ে দেওয়া বন্ধ করে দিয়েছে, তাই ক্ষুধার্ত শিয়ালের কী বা করার থাকে। মোহাম্মদ আরমান হোসেন লিখেছেন, মানুষ যদি শিয়ালকে মেরে দেয় তাহলে বন ও প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে মানুষের উপর চাপ সৃষ্টি করে। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে শিয়ালের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। ওই এলাকা বাসিন্দাদের পক্ষ থেকে শিয়ালের কঠোর শাস্তি চাই। খানিকটা মজার সুরেই তিনি মন্তব্যটি করেছেন। এদিকে করোনা ভাইরাসের ভ্যাকসিন আজও আলোচনায়। ভারতে 2টো টিকার চূড়ান্ত অনুমোদন এবং ভারত থেকে ভ্যাকসিন আনতে বাংলাদেশ যে অর্থ ছাড় করছে, এগুলো বেশি আলোচনায় আছে। সিরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার পাশাপাশি ভারত বায়োটেকের তৈরি টিকা ব্যবহারের জরুরি অনুমোদন দেওয়ার খবরটি আজ এক সংবাদ সম্মেলনে জানায় দেশটির ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। আশা করা হচ্ছে খুব শিগগিরই ভারতে করোনা ভাইরাসের টিকা দেওয়ার কাজ শুরু হবে। আর এই খবরটি নিয়ে সুজিত ঘোষের মন্তব্য, ভারত বিশ্বকে উপযুক্ত রাস্তা দেখাচ্ছে। রুহুল আমিন রুবেল লিখছেন, ভারত তড়িঘড়ি করে টিকার অনুমোদন দেবে ব্যবসায়িক চিন্তা করে, যেমন বাংলাদেশ থেকে অগ্রিম টাকা নিল আজ, অথচ ভারতের যে জনসংখ্যা তাদের প্রত্যেকের টিকা নিশ্চিত করতে ভারতের কত বছর সময় লাগবে তার কি হিসাব ভারত করেছে? হাবিবা হাসান ফরিদ লিখেছেন, ভারত বায়োটেকের টিকা একমাত্র বাংলাদেশে রপ্তানির জন্য তৈরি করা হয়েছে। তো এরকমই নানান প্রতিক্রিয়া দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আর এইসবই ছিল আমাদের আজকের আপডেট। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। আফরোজা নীলা, রায়হান মাসুদ। অধিবেশন শেষ করার আগে খবরের প্রধান অংশগুলো আরেকবার। বাংলাদেশে আবারও পুলিশি নির্যাতনে বন্দি মৃত্যুর অভিযোগ উঠেছে। বরিশালে আটকের পর 6 দিন ধরে লাপাত্তা এক যুবকের মৃত্যু। বরিশাল পুলিশ বলছে যে তারা অভিযোগ তদন্ত করবে। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস সতর্ক করে দিয়েছে যে স্থানীয়ভাবে তৈরি একটি করোনা ভাইরাসের টিকা সরকার তাড়াহুড়ো করে অনুমোদন করার সিদ্ধান্ত নিয়েছে এবং তা বিপজ্জনক হতে পারে। আর চীনা ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান সিনোফার্মের তৈরি একটি করোনা ভাইরাস ভ্যাকসিন অনুমোদন করেছে মিশর। এরই সাথে শেষ করছি আজকের প্রবাহ। আমাদের পরবর্তী অধিবেশন শুনবেন আজই বাংলাদেশের রাত 10:30, ভারতের রাত 10টায় শুনবেন আশা করি। আমি শাকিল আনোয়ার এখনকার মতো এখানেই বিদায় চাইছি।